আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে এবার ইউরোর একেবারে নিঃসন্দেহে হট ফেভারিট ফ্রান্স, যারা কিনা প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে 1-0 গোলে জয়ের পরে পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন একটা ম্যাচ গোল শূন্য ড্র করেছে। ম্যাচটা যদিও গোল শূন্য ড্র হয়েছে, তবে মাচ হ্যাপেনিং একটা ম্যাচ ছিল। আমরা একের পর এক ইভেন্টস দেখেছি, অনেকগুলো মিস কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্স করেছে। যেমন আতোয়ান গ্রিজমানকে দেখলাম অন্তত 3-4টা সুযোগ তিনি মিস করেছেন, থুরাম দেমবেলেও কিন্তু সুযোগ মিস করেছেন। অন্যদিকে খেলার একেবারে বিপরীত স্রোতে গিয়ে ইয়াং ট্যালেন্টেড জাভি সিমন্সের সৌজন্যে নেদারল্যান্ডস একটা গোলও পেয়ে গিয়েছিল, কিন্তু অফসাইডের কারণে সেটা বাতিল হয়, যেটাকে একটা ভুল সিদ্ধান্ত হিসেবে ধরে ডাচ কোচ রোনাল্ড কুমেন কিন্তু পরবর্তী সময়ে রীতিমতো ক্ষোভ ছেড়েছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে খুবই ইভেন্টফুল একটা ম্যাচ ছিল। তবে মূল কথা সেটা নয়, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে এই ম্যাচটা ফ্রান্স জিততে পারেনি এবং প্রথম দুটো ম্যাচ শেষে ফ্রান্স মাত্র একটা গোল করতে পারলো। যে ফ্রান্সের কাছে ফাইনাল থার্ডে এত অপশন আছে, এত শক্তিমত্তা আছে, তারা ইউরোর প্রথম দুটো ম্যাচে মাত্র একটা গোল করলো। একেবারে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার মতো বিধ্বংসী সে ফর্মটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখনই সকল কিছু বলে ফেলা, এখনই সমালোচনা করার বড় রকমের জায়গা নেই। তবে ওই যে বলছি, টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট দল এবং অন্যান্য দলের তুলনায় অনেকটুকু এগিয়ে থাকে ফেভারিট, যাদেরকে বলা হচ্ছে তারা প্রথম দু ম্যাচে এর চেয়ে বেটার ফুটবল খেলবে, এটাই কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার ছিল। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পে নেই, এটা অবশ্যই এ ম্যাচে একটা বড় রকমের পয়েন্ট হয়েছে। এমবাপ্পে আগের ম্যাচে নাক ভেঙেছেন, এ ম্যাচে বিশ্রামে আছেন, সম্ভবত সার্জারি করানো লাগছে না। কিলিয়ান এমবাপ্পে সম্ভবত ফিরে আসবেন, ফিরে আসলে দলটার শক্তি আরেকটুকু বেড়ে যাবে। তবে তারপরও আমার কাছে মনে হয়েছে এ ম্যাচে এমবাপ্পে না থাকার পরেও, এমনকি নেদারল্যান্ডসের কাছে খুব ভালো মানের বেশ কয়েকজন ফুটবলার থাকার পরেও ফ্রান্সের ম্যাচটা বের করে আনা উচিত ছিল। আপনার যদি শেষ পর্যন্ত ইউরো ট্রফিটা জিততে হয়, এমন টাইপের সিচুয়েশনে এত অপরচুনিটি তৈরি করার ম্যাচে অবশ্যই দিন শেষে রেজাল্টটা বের করে আনতে হবে। ফ্রান্সের ক্ষেত্রে আরও একটা হিউজ অ্যাডেড পয়েন্ট আছে এবং আমি আরও একবার হিউজ অ্যাডেড পয়েন্ট, বোনাস পয়েন্ট হিসেবে এই জিনিসটাকে অ্যাড করব। সেটা হচ্ছে অ্যানগোলো কান্তে যেভাবে ফিরে এসেছেন। কান্তে কতটা বড় মাপের ফুটবলার সেটা আমরা এর আগে বহু বছরে দেখেছি। তবে আল ইতিহাদে যাওয়া, অর্থাৎ সৌদি প্রো লিগের একটা ক্লাবে খেলতে যাওয়া, এই প্লেয়ারটা একেবারেই কিন্তু আলোচনার বাইরে ছিলেন। এই প্লেয়ারটা শেষ পর্যন্ত ইউরো খেলবেন সেটা কিন্তু খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিল। কোচ দিদিয়ের দেশম তাকে ফিরিয়েছেন এবং অ্যানগোলো কান্তে কতটা অসাধারণ ফিরেছেন দেখুন। দুটো ম্যাচ শেষ পর্যন্ত ফ্রান্স খেলেছে, দুটো ম্যাচে 4টা পয়েন্ট ফ্রান্স অর্জন করতে পেরেছে, মাত্র একটা গোল তারা দিয়েছে। তবে ওই যে 4টা পয়েন্ট ফ্রান্সের পক্ষে এসেছে, দুই ম্যাচে দিন শেষে পার্থক্য সেই অ্যানগোলো কান্তেই গড়ে দিলেন। দুই ম্যাচে অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু এই অ্যানগোলো কান্তেই। এমন একজন মিডফিল্ডার যাকে বলা হয় পুরো মাঠ দাপিয়ে বেড়ানো একজন মিডফিল্ডার, এমন কোনো জায়গা নেই মাঠের যেখানে আপনি অ্যানগোলো কান্তেকে পাবেন না। প্রতিটা ডিফেন্সিভ ট্রানজিশনে দলের ডিফেন্ডারদের হেল্প করতে দেখবেন, ফাইনাল থার্ডে একের পর এক বল দিতে দেখবেন। এই ম্যাচেও কিন্তু তিনি নেদারল্যান্ডসের বিপক্ষে, নেদারল্যান্ডসের যখন মোটামুটি ভালো মানের একটা ডিফেন্স লাইন আছে বা অনেকে যেটাকে ভালো মানেরই বলেন, সেখানে তিনি 12টা বল ফাইনাল থার্ডে ডেলিভার করেছেন, একের পর এক বলের কিন্তু যোগান দিয়েছেন। যেখানেই বল গিয়েছে অ্যানগোলো কান্তেকে বল পায়ে কিংবা বল ছাড়া দুই জায়গায় লাগাতার ভাবে কিন্তু মুভমেন্ট করতে দেখা গিয়েছে। এটা মিডফিল্ডে এত বড় এনার্জি বুস্ট করে যে আমার কাছে তো মনে হয়, আমরা ইউরো শুরু আগে ফ্রান্সের স্কোয়াডের শক্তিমত্তা নিয়ে যখন আলোচনা করছিলাম, বর্তমানে শক্তিমত্তাটা আরেকটুকু বেড়ে যাওয়ার কথা, কারণ একেবারে সেরা ফর্মের সে ফিজিক্যালিটির অ্যানগোলো কান্তেকে আরও একবার দেখা যাচ্ছে সামনের ম্যাচ থেকে। তাই ফ্রান্সের ফিরে আসা উচিত এই স্কোয়াড নিয়ে, বিশেষ করে অ্যানগোলো কান্তের এই ফর্ম নিয়ে এর চেয়ে বেটার, ফার বেটার ফুটবল খেলা উচিত। ফ্রান্স কি সেই জিনিসটা করতে পারবে, নাকি হট ফেভারিট হওয়ার একটা চাপ তারা প্রথম ম্যাচ থেকে অনুভব করছে, সেটা কিন্তু বড় রকমের একটা আলোচনার বিষয় সামনে হবে।